এখন বিধায়ক, আমি একটা কথা বলি, তুমি যখন তুমি মানে আমি এই বলতে গিয়ে যে মান্নাদা মানে তাপস শঙ্কর দেবের কাছে গান শিখতে শিখতে গিয়ে চাকরি লাভ, ব্যাংকে চাকরি হয়ে যায় সেই সময়। সেই সময়টায়, এবং প্রথম পোস্টিং মাটিজুরি ছিল হাইলাকান্দি। হাইলাকান্দি সেই জায়গাটায়। হ্যাঁ, তো সেই সূত্রে হাইলাকান্দিতে অনেকদিন তোমার থাকা হয়। হ্যাঁ হ্যাঁ, অনেক এবং বছর। হাইলাকান্দিতে এই সঙ্গীতের জীবনের একটা বিশাল পার্ট কিন্তু তোমার একদম হাইলাকান্দি। একদম একদম। তো হাইলাকান্দিতে যখন এই সঙ্গীত চর্চা চলতো, মানে তোমার কথার থেকে সেই ব্যাপারটাও উঠে আসবে হ্যাঁ যে হাইলাকান্দিতে সঙ্গীত যে চর্চার যে চিত্র, যে সময়টা, হ্যাঁ, এমনিতে একটা আমার সময়টা। হ্যাঁ ওই সময়টা, মানে আমি একটা কথা বলি তোকে যে করিমগঞ্জ শিলচরের মধ্যে যেভাবে একটা আদান প্রদান হচ্ছে বা এবং একে অপরকে জানতে পারছে, কি হচ্ছে না হচ্ছে, সেটা হাইলাকান্দিতে একটু মানে ঠিক, ঠিক। মানে বাস্তব হলেও মানে খুব কঠিন, মানে রূঢ় হলেও ওটা সত্যি যে একটু অ্যালুফ থেকে গেছে, আমরা খুব একটা খবর পাচ্ছি না, জানি না এটা কেন হচ্ছে ব্যাপারটা। তো সেই ক্ষেত্রে যেহেতু তুই ওখানটায় অনেকদিন ছিলি এবং সঙ্গীত মানে গানের সঙ্গীত মানে সাংস্কৃতিক অঙ্গনে ছিলি, সেই জায়গাটা একটু বল না। হাইলাকান্দিতে আমার হাইলাকান্দি যাওয়াটা হলো 94 সালে, মানে আমার ব্যাংকে চাকরি পাওয়ার পরেই হাইলাকান্দিতে আমার মাটিজুরিতে পোস্টিং, হাইলাকান্দিতে থাকা। তো যাওয়া অবধি আমার হাইলাকান্দির সংস্কৃতি নিয়ে স্বাভাবিকভাবেই, যেটা তুই একটু আগে বললি যে শিলচর করিমগঞ্জের খবরগুলো আমরা যেভাবে জানি সেভাবে হাইলাকান্দির খবরটা তখন সেভাবে জানা যেত না। আমারও ততটাই ধারণা ছিল, মানে গান বাজনা হয়, ভালো চর্চা হয়, কিন্তু তার বেশি প্রতিভাবান শিল্পীরা রয়েছেন খুব বেশি ছিল না হাইলাকান্দিতে। আমার জানা মতে মানে সম্ভবত 50-এর দশকে হাইলাকান্দিতে সেতার প্রথাগতভাবে সেতার কলকাতা থেকে গিয়ে শেখা মানুষ ছিলেন, আমি নামটাই মুহূর্তে মনে করতে পারছি না। তারপরে হাইলাকান্দিতে মমতা শঙ্কর এসেছিলেন নাচের অনুষ্ঠান নিয়ে। হাইলাকান্দিতে বাদল সরকারের 38-এর ওয়ার্কশপ হয়েছে। হাইলাকান্দিতে মানে বিখ্যাত নৃত্যশিল্পী, গবেষক, শিক্ষক প্রয়াত অসিত চট্টোপাধ্যায়ের ওয়ার্কশপ হয়েছে হাইলাকান্দিতে। প্রচুর হাইলাকান্দির মানে সাংস্কৃতিক নাট্যচর্চা সহ সাংস্কৃতিক চর্চার একটা বিশাল বড় জায়গা গিয়ে আমি পেয়েছি। কিন্তু এবং আমি একটা কথা বলি দর্শকদের, যে হাইলাকান্দিতে গিয়ে কিন্তু সে আরেকটা জায়গা খুঁজে পেয়েছে, সেটা হচ্ছে গিয়ে ওই ব্লাড মাউথ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমার জীবন সঙ্গিনী যে সহধর্মিনী মধুমিতা ভট্টাচার্য। আমি একটু জানি বলে আমি একটু বলছি, বোধ থেকে মুখেতে না বলি আমি বলছি যে মধুমিতাদের বাড়ি মানে চন্দ পরিবার, হাইলাকান্দির কালীবাড়ির পাশেই ওদের বাড়ি, এবং ওটা একটা বিখ্যাত বাড়ি কারণ ওরা কয়েক বোন এবং সবাই কোনো না কোনো ভাবে এই সংস্কৃতির সঙ্গে জড়িত। এবং যেমন মনিকা দি, মধুমিতার বড় দিদি মনিকা দি এখন বর্তমানে শিলংয়ে আছেন, উনি একজন বিখ্যাত নৃত্যশিল্পী। সেই সূত্রে মধুমিতা বলার অপেক্ষা রাখে না যে বরাক উপত্যকা ছাড়িয়েও মধুমিতা একজন প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী এবং নৃত্য শিক্ষিকা বলা যায়। এবং ঘটনাচক্রে বিধায়কের চাকরি পাওয়া, মাটিজুরি যাওয়া, হাইলাকান্দি যাওয়া, স্ত্রী লাভ, আবার সেই গান বাজনাই আবার এখানেও গান বাজনাই এখানেও। এবং আমার মানে এই বাড়িটি সত্যি হাইলাকান্দির একটি সঠিক অর্থে একটি খুব প্রমিনেন্ট সাংস্কৃতিক পরিবার। কারণ আমার শ্বশুরমশাই ভীষণভাবে সাংস্কৃতিক বোদ্ধা ছিলেন। তিনি নিজে গান বাজনা করতেন না, কিন্তু তার বাড়িতে গানের শিক্ষক শ্রদ্ধেয় পরিমল পাল তার বাড়িতে থেকে গান শেখাতেন তার বড় মেয়েকে, মানে মধুমিতাদের সবচেয়ে বড় দিদিকে। এই বাড়িতে থেকে আরেক শ্রদ্ধেয় নৃত্যগুরু তম্পা সেনা সিংহ, যিনি কিনা সেনারিক রাজকুমারের মানে সরাসরি ছাত্র, তিনি এই বাড়িতে থেকে মণিপুরী নৃত্য শেখাতেন, যার জন্যে মধুমিতা বা ওর দিদিদের মণিপুরী নৃত্যের শিক্ষাটা কিন্তু একেবারে ছোটবেলা থেকে, মানে আমার যেভাবে গান শেখাটা, এটা ওদের নাচ শেখাটাও প্রায় সেরকম, অনেকটা সেরকম। তো এটিও একটু মানে হাইলাকান্দির সংস্কৃতি নিয়ে বলতে গেলে এটাও উল্লেখ থাকা প্রয়োজন। তো যে কথাটা বলছিলাম, ওখানে গিয়ে আমার আরেকটি সংগঠন ব্লাড মাউথ, তারা মূলত নাটকের সংগঠন, নামকরা ক্লাব ব্লাড মাউথ ক্লাবের সাথে আমার পরিচয়, এবং সেখানে আবার গানের দল তৈরি হলো। আগে ওদের ছিল ব্লাড মাউথে, আগেও গান বাজনা হতো, মাঝখানে একটু ভাটা পড়ে গিয়েছিল গানটা, নাটকের দিকে ওদের কাজকর্ম বেশি হচ্ছিল। আমি যাওয়ার পরে, আমার সাথে পরিচয় হওয়ার পরে ওদের উৎসাহে আবার আমি
উদ্যোগ নিলাম গানের দল তৈরি হলো এবং আমরা ব্লাড মাউথ থেকে সেই সময়ের কথা তো নিশ্চয়ই মনে আছে, সেই সময় কিন্তু বরাক উপত্যকা জুড়ে দিশারির গণসঙ্গীত প্রতিযোগিতা একটি বিশাল বড় প্রতিযোগিতা ছিল, লোকসঙ্গীত প্রতিযোগিতা, হ্যাঁ লোকসঙ্গীত প্রতিযোগিতা। এবং সেই প্রতিযোগিতাতে গোটা বরাক উপত্যকা, রামকৃষ্ণনগর, পাথারকান্দি সহ গোটা বরাক উপত্যকার বিভিন্ন সংগঠন এটা যোগ দিত এবং ব্লাড মাউথও এসছিল, পুরস্কারও পেয়েছে 2-1 বার। তো সেটা আমি পেয়েছি এবং সেখানে গিয়ে কিন্তু আমার মানে তার আগে আমি যেটা রাহুল বলছিল যে দিশারিতে আমি একজন মানে দিশারির গানের দলের আমি একজন অবশ্যই সেই সময় ইম্পর্টেন্ট অঙ্গ ছিলাম। সেখানে ব্যক্তি ছিল না, সমষ্টি ছিল পুরো ব্যাপারটা। কিন্তু ব্যক্তি শিল্পী হিসেবে আমার যে জার্নিটা করিমগঞ্জে শুরু হলো সেটা কিন্তু একটা কমপ্লিটনেস পেল হাইলাকান্দিতে যাওয়ার পরে। সেখানে প্রচুর একক অনুষ্ঠান করেছি সম্পূর্ণ, মানে ইনফ্যাক্ট তখন হাইলাকান্দিতে সেই সময়ে সম্ভবত এমন কোনো অনুষ্ঠান ছিল না যেখানে আমার একক গান নেই, আমি অসুস্থ না থাকলে। তো সেই জায়গাটা হাইলাকান্দির মানুষের এই ভালোবাসা, এই যত্নটা আমি পেয়েছি, তাদের কাছেও আমি ভীষণভাবে কৃতজ্ঞ, আজকেও এটা আছে। আমরা কথা শুনলাম, আমরা এরপরে আমরা একটু আগে বিধায়ক বলছিল যে জটিলেশ্বর মুখোপাধ্যায় ও গান খুব ভালো লাগে, প্রিয় এবং পুরোনো দিনের গান গাইতো। আমরা জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গান শুনবো বিধায়কের কাছে। হ্যাঁ, জটিলদার কথা আমি একটু আলাদা করে বলা দরকার। মানে আমরা তো ছোটবেলায় আমাদের গান শেখা মানে কি, রেডিওতে অনুরোধের আসর, তখন আমরা একদিন আজকে হয়তো গানটা হলো, সেই গানটা পরে আবার কোন দিন হবে জানি না, তো গানটা শোনার সঙ্গে সঙ্গেই খাতা কলম নিয়ে যেটা পাওয়া গেল, মানে যে কটা শব্দকে আমরা পেলাম লিখে নিলাম, তারপরে পরের বার যখন গানটা আবার যখন বাজবে রেডিওতে তখন আবার বাকিটা লিখে নেওয়া। তো ওই সময়টাতে কিন্তু আমাদের বাড়িতে জটিলেশ্বর মুখোপাধ্যায় তখন অসম্ভব জনপ্রিয়। তার কাঁদে গো সচিমাতা, নিমাই নিমাই থেকে শুরু করে ভীষণভাবে তখন আমরা সবাই জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গানে প্রভাবিত। আমার সৌভাগ্য, পরবর্তীকালে জটিলদার কাছে আমি 2 বার আমি তার বাড়িতে গিয়ে আমার ক্লাস করার সুযোগ হয়েছিল এবং সেটা আমার জীবনের একটা বিশাল বড় শিক্ষা। মানে কি বলবো, এটা নিয়ে অন্য আরেকটা প্রসঙ্গে আমি বলবো ডিটেলসে, কিন্তু যেটা হলো যে আমি গান গাওয়াটা কি অন্যভাবে বুঝতে পারলাম, আমি জানতে পারলাম। যাই হোক, তো জটিলদার তার গাওয়া একখানি গান আমি এবারে করছি। কি শ্রদ্ধার মানুষ, কি অসাধারণ ভালো মানুষ। মানে আমি ওনার প্রয়াণের বোধহয় মাস 6 আগে আমি কলকাতায় ওনার সাথে আবার আমার দেখা হলো। কি সহজ সরল মানুষটা। আমি একটু মিষ্টি নিয়ে গেছিলাম, সেই মিষ্টিটা দিয়ে বাচ্চাদের মতো বলছেন আমাকে, একটু খেয়ে নেবো বলছেন। মানে একদমই এই ধরনের মানুষ না হলে আসলে বোধহয় এই ধরনের সৃষ্টি করা সম্ভব হয় না। প্রবাসী দোহাই দোহাই পায়ে পড়ি ভাই, বেসুর বাজিস না। ও বাঁশি দোহাই দোহাই পায়ে পড়ি ভাই, বেসুর বাজিস না। বসে আছে ওই যে সবাই শুনবে বলে ওই কোথায়, বসে আছে ওই যে সবাই শুনবে বলে ওই কোতান। মান করে তুই আমায় এমন কলঙ্ক দিস না, এখন কাঁদিস না, বেসুর বাজিস না। ও বাঁশি দোহাই দোহাই পায়ে পড়ি ভাই, বেসুর বাজিস না। তোর তো আছে একেলা ঘর, সেখানে কেউ নেয় না খবর। তোর তো আছে একেলা ঘর, সেখানে কেউ নেয় না খবর। সেথায় বসে যা খুশি কর, সেথায় বসে যা খুশি কর, মেটারে তৃষ্ণা
এখন কাঁদিস না, বেসুর বাজিস না। ও বাঁশি দোহাই দোহাই পায়ে পড়ি ভাই, বেসুর বাজিস না। এ জীবন বৃন্দাবনে খুশির বড় টানা টানি, যমুনার ধারায় ধারায় বিরূপ ঢেউয়ের কানা কানি। এ জীবন বৃন্দাবনে খুশির বড় টানা টানি, যমুনার ধারায় ধারায় বিরূপ ঢেউয়ের কানা কানি। কিছু কিছু দুঃখ আছে থাকে একা বুকের কাছে, কিছু কিছু দুঃখ আছে থাকে একা বুকের কাছে। আনবুকে সে কিসে বাঁচে, আনবুকে সে কিসে বাঁচে, বুঝেও বুঝিস না। এখন কাঁদিস না, বেসুর বাজিস না। ও বাঁশি দোহাই দোহাই পায়ে পড়ি ভাই, বেসুর বাজিস না। বসে আছে ওই যে সবাই শুনবে বলে ওই কোতান, মান করে তুই আমায় এমন কলঙ্ক দিস না। এখন কাঁদিস না, বেসুর বাজিস না। ও বাঁশি দোহাই দোহাই পায়ে পড়ি ভাই, বেসুর বাজিস না, বেসুর বাজিস না, বেসুর বাজিস না। আমরা বিধায়কের কণ্ঠে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গান শুনলাম। প্রিয় শিল্পী জটিল বিধায়কের কাছের থেকে দেখেছেন তো। আচ্ছা, আমরা এবার একটু বিধায়ক, আমরা একটু প্রসঙ্গটা পাল্টে, এত যখন কথাবার্তা হলো সব জায়গা নিয়ে, মানে বর্তমান একটু সাংগীতিক পরিমণ্ডল নিয়ে একটু কথা বললে কেমন হয়? আমাদের তো এখন বয়স হয়ে গেছে, অনেকটা বয়স হয়েছে, প্রায় মধ্যবয়সী, আমাদের উত্তর প্রজন্ম তৈরি হয়ে গেছে, আর দুদিন পরে আমরা বিয়ে দেব। তো সেই অর্থে আমরা একটু পেছন ফিরে তাকাই বা আমাদের একটু পেছন দিকটা দেখি। তোর কি মনে হয় যে এটা তো সত্যি কথা, দিন পাল্টায়, পরিবর্তন তো স্বাভাবিক ব্যাপার, মেনে নিতেই হয়। আগে যেরকম যে প্রযুক্তি ছিল সেই প্রযুক্তি হয় নেই, এখন ঘরে বসে গান রেকর্ডিং হচ্ছে, সবকিছু হচ্ছে, দারুণ দারুণ ইনস্ট্রুমেন্ট বেরিয়েছে। কিন্তু আমরা যখন করতাম তখন সেই মোটামুটি ট্রেডিশনাল এগুলোই ছিল। তো এখন একটা জিনিস লক্ষ্য করছিস কি, যে গান বাজনার মধ্যে মানে একাংশ অভিভাবক বা একাংশ মানে সমাজহিতৈষী আমি যাকে বলবো, তারা খুবই চিন্তিত, আজকের মানে প্রজন্ম গোল্লায় গেছে, কি হবে, শুধু কেরিয়ার কেরিয়ার, ডাক্তার হব না ইঞ্জিনিয়ার হব, এই নিয়ে দৌড়, ইঁদুর দৌড়। তার মধ্যেও জানিস আমার মনে হচ্ছে অন্তত কিছু ছেলে মেয়েতে আমি দেখতে পাচ্ছি যারা গান নিয়ে মেতে আছে, গান করছে। আমি ঠিক আছে, এবং সেটা হঠাৎ করে যে তারা গান করছে সেটা নয়, তারা নিশ্চয়ই কোনো না কোনো ভাবে সেটা ইনফ্লুয়েসড হয়েছে। এবং আমাদের যে মানে আগের প্রজন্ম, মানে আমাদের মানে আমরা তো মানে আমাদের আগে যেগুলো ছিল জেনারেশন, ওরাও তো নিশ্চয়ই গান করেছে, সেই জন্যই ওরা আসতে পারছে। এই জায়গাগুলো একটু বল না। এটা নিয়ে না আমি জানি না অন্যদের কি মত, মাঝে মাঝে শুনি কিছু কিছু নেগেটিভ কথা আসে। আমি কিন্তু আমার উত্তর প্রজন্ম নিয়ে ভীষণভাবে গর্বিত এবং আশাবাদী। আমি কেন কথাগুলো বলছি, আমাদের সময়ে গান বাজনাতে হ্যাঁ একটা কথা ঠিক, যে হয়তো সামগ্রিকভাবে যে পেশন ব্যাপারটা সেটা হয়তো অনেক বেশি ছড়ানো ছিল। আজকে হয়তো আমরা পেশনটা সবার মধ্যে পাই না, কিন্তু আজকে যে অংশ গান বাজনা নিয়ে আছে, গান বাজনা যে
ছেলে মেয়েরা মানে এদের অরুণাভদের বা আমার পুত্রদের প্রজন্ম যেটা, এই প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে আমি গান শোনার ক্ষেত্রে যে সিনসিয়ারিটি, যে অনেস্টিটা দেখতে পাই না, সেটা কিন্তু আমার মনে হয় যে আমাদের সময় থেকে বেটার। এটা গেল একটা দিক। আরেকটা দিক হলো আজকের প্রজন্মের যে কাজটা ওরা করছে। হ্যাঁ, অবশ্যই আমি মানি যে প্রযুক্তির বিকাশের সাথে সাথে এই জিনিসগুলো বারবার এই অনেকটা উন্নত হয়ে গেছে, তাদের কাছে অপরচুনিটিস বেড়েছে। কিন্তু শুধু অপরচুনিটি নয়, আমি এখনো দেখি মানে এখন এদেরকে যখন শুনি, আজকে অরুণাভ যখন তবলাটা শিখছে, ও এক একটা পারফরমেন্সকে রেকর্ড করে ও বারবার শুনছে কিন্তু যে কোনো একজন উস্তাদের হয়তো এই বাজনাটা আছে, কোনো একজন বিখ্যাত তবলিয়ার হয়তো এই বাজনাটি আছে, সেই বাজনাটির কতটা কাছাকাছি যেতে পারলো, সেই যে সিনসিয়ারিটি, সেই যে সিরিয়াসনেস এই প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে প্রচুর পরিমাণে আছে। এবং আমি এটা নিয়ে গভীরভাবে আশাবাদী যে এরা আমাদের থেকে আরো অনেক এগিয়ে গিয়ে কিছু করতে পারবে। প্রশ্নটা অন্য জায়গাতে। প্রশ্নটা হলো এই প্রজন্ম বা যে কোনো প্রজন্মই হোক, আমাদের সন্তানদের তাদের ভালোবাসা বা নেশা গান নিয়ে সেটাকে যদি আমি তার বেঁচে থাকার একটা পথ হিসেবে দান করাতে না পারি, তাহলে আমার কি এটা আশা করার অধিকার আছে যে এরা গান বাজনাটা একমুখী হয়ে করুক? নেই। এবং সেই জায়গাটাতে আমি মনে করি, মানে তুই যেটা বললি যে আমরা তো এখন আর মানে কি বলবো, ঠিক মধ্যবয়সী বললেও ঠিক হয় না, আমরা এখন গার্জিয়ান, মানে আমাদের ছেলেমেয়েরা বড় হয়ে যাচ্ছে। কাজে সেই জায়গাতে দাঁড়িয়ে যদি আমি বলি, তাহলে আমি মনে করি যে এখানে যেটা আমাদের সময় থেকে বা তারও আগে থেকে এই অভাবটা আমাদের এত অঞ্চলের গান বাজনাতে আছে, সেটা এখন কিন্তু খুব খুব সত্তর এটাকে পাল্টে দেওয়ার সময় এসেছে। আমরা ছেলেমেয়েদের সামনে এই দৃষ্টান্তটা তুলে ধরা দরকার যে গান বাজনাটাও তাদের ভালোবাসা, তাদের পেশান হওয়ার পাশাপাশি গান বাজনাটাকে তারা পেশাও করতে পারে। এবং সেটা করতে গেলে আমাদের গান বাজনাতে 16 আনা পেশাদারিত্ব আনা দরকার। তাতে দুটো জিনিস হবে। একটা হলো যারা চটজলদি বিখ্যাত হওয়ার, প্রচারে এসে যাওয়ার যে তাগিদ যাদের আছে, তারা আপনা আপনি হয় নিষ্ঠাবান হয়ে উঠবে, নয় সরে যাবে। আর যারা সিনসিয়ারলি ভালোবেসে গানটা করতে চাইছে, তাদের কাছে বিশাল পথ খুলে যাবে। তারা আরো অনেক বেশি নিষ্ঠা নিয়ে, আরো অনেক বেশি ডিভোশন দিয়ে এরা গান বাজনাটা করতে পারবে। আচ্ছা, এমনও তো দেখা যাচ্ছে যে কিছু মানে গানটা ভালোবাসে, গানটা গাইতে পারে, কিন্তু সেই অর্থে যে আমরা একটা গানের শিল্পী বলতে যেটা বুঝি, যে গানের গলায় সুর আছে, সমুখ আছে, মানে স্বরলিপি করে, মানে সপ্ত সুর আয়ত্ত করে গান গাওয়া, এক ধরনের শিল্পী আমরা মানে তাদের আমরা যেরকম ভাবে দেখে এসেছি। কিন্তু এর বাইরেও কিছু শিল্পী আছে গান গাইতে জানি, মোটামুটি একটা ড্রাম সেট বা অক্টোপেড নিয়ে একটা দল নিয়ে একটা গানের দল হয়ে গেল। আমি ঠিক সেই কথাটাই বলছিলাম যে এই দুটো জিনিসকে একসাথে আমরা কিন্তু আমরাও কিন্তু আবার কিছু কিছু জনক্ষেত্রে জনপ্রিয়। হ্যাঁ, ওইটাই বলছি আমি, এই যে জনপ্রিয়তার জায়গাতে এবারে এখানে দেখ, আমি এটা বিশ্বাস করি, মানে বিশ্বাস করি গুরুজনদের থেকে শুনে শুনে, তার সাথে আমার পরিণত বয়সের আমার অভিজ্ঞতা যোগ হয়েছে। কিন্তু এই কথাগুলো তো চিরন্তন, যে শুধু গান বাজনা দিয়ে বলবো না, পৃথিবীতে আমরা কোনো কাজ উৎকর্ষে আমরা পৌঁছে দিতে পারবো না যতক্ষণ আমরা ঠিক প্রথাগতভাবে, ঠিক কারো কি বলবো, মানে বেস না থাকে, কারো গাইডেন্সে আমরা কোনো জিনিস যদি না শিখি, এমনকি ভালো করে হাতের লেখা, যদি একটা খুব ভালো হ্যান্ডরাইটিং হতে গেলে তাতে সেটাও শিখতে হয়। তো এই শেখার ব্যাপারটাতে আমি বললাম তো যেটা, যে এই শেখার জায়গাতে না শিখে হয়ে যাবে আমার কিছু ইনস্ট্রুমেন্ট আছে আমি করে নেব, এই যে ব্যাপারটা, সেটাকেও যদি আমরা মানে শুধরে দিতে চাই, তাহলেও পেশাদারিত্ব আসাটা দরকার। কারণ আমার সামনে যখন ব্যাপারটা এরকম হবে, আমি আমাদের সময়ের কথা বলছি, আমার একদম পরিষ্কার করে মনে আছে, আমি দিশারিতে তখন একেবারে নতুন। এবার সেই সময় আমার চোখের সামনে যে মানুষটাকে আমরা মানে গান বাজনার রোল মডেল মানতাম, শুভদা। এবারে শুভদাকে যখন দেখছি মঞ্চে, শুভদা গান করছেন দেখে, সেই সময় আর আমি সেই কিশোরটার মাথায় তো ঘুরতো ওই কথাটা, যে শুভদা এইভাবে একা দাঁড়িয়ে আধ ঘন্টা গান করছে, এই জায়গাটা আমার কোন দিন হবে। এটা মানে ওইখানে পেশাদারিত্ব ছিল, হয়তো টাকা পয়সা ছিল না, কিন্তু পেশাদারিত্বের জায়গাটা ছিল। মানে আমি একটা মান অব্দি গান না করতে পারলে আমি মঞ্চ পাবো না। সেই জায়গাটা আজকের দিনে তৈরি করতে হবে, সঙ্গে তাকে এটাও তার জীবিকা উপার্জনের একটা পথও এখানে আছে, এই জায়গাটাও তৈরি করে দিতে হবে, এবং সেটার দায়িত্ব কিন্তু আমাদের। বিধায়ক কথা যখন বললি, তখন আগে একটা কথা বলি, ওই সময়টাতে
একক সঙ্গীতানুষ্ঠান করাটা কিন্তু দারুণ বিশাল কঠিন ব্যাপার ব্যাপার ছিল, লড়াই, মানে বিশাল ব্যাপার ছিল। জানি না সন্দীপের মনে আছে কিনা, মানে এত যুদ্ধ করে, হ্যাঁ সন্দীপরা পেয়েছে, সন্দীপ এই সময়টা সন্দীপরাও পেয়েছে, যুদ্ধ করে নিতে হতো, মানে বিধায়ককে স্টেজ একা গান হ্যাঁ, করবে, এটা বিশাল ব্যাপার ছিল। মানে এটা একটা আর এখন তো যে কেউ সহজেই মঞ্চ পেয়ে যাচ্ছে একক সঙ্গীতানুষ্ঠান। সন্দীপ ভট্টাচার্য এখন একক সঙ্গীত পরিবেশন করবেন, সন্দীপ কি গাইলো বা গাইলো না সন্দীপে, কিন্তু তখন বিধায়ক গান জানলে পরেও বা রাহুল দেব কবিতা জানলে পরেও যে রাহুল দেবকে চট করে দিয়ে দেওয়া হবে বা গলা ভালো ওটা নিয়ে দেওয়া হবে, সেটা ছিল না। মানে এই লড়াই জায়গাটা ছিল, কিন্তু প্রচন্ড কঠিন যুদ্ধ করে এগোতে হয়েছিল, আজকের দিনে সেটা নেই। এবং এই লড়াইটা এটা সুস্থ কম্পিটিশনের জায়গা, মানে এই সুস্থ প্রতিযোগিতাটা যদি না থাকে, আমার সামনে কোনো লক্ষ্য যদি না থাকে, তাহলে আমার ভালো গাওয়ার, আমার ভালো শেখার তাগিদটা আসবে কেন? আমার তো তখন মনে হবে যে আমার কাছে একটা ভালো সফটওয়্যার আছে, ভালো ভালো ইনস্ট্রুমেন্টস আছে, আমি মঞ্চে দাঁড়িয়ে গেলাম, আমার পয়সা ম্যানেজ হয়, অটো টিউনে দিয়ে দিলাম, সুর লেগে গেল। তার জন্যই বলছি এই যে গান শেখা, পেশাদারিত্ব, নিষ্ঠা, এই টোটাল ব্যাপারটা কিন্তু একটা ব্যাপার থেকে যায়। বিধায়ক সেই জায়গাটা নেই, যারা এটা ছাড়া যারা গান করে তারা বেশি দিন টিকে না, আমার যা মনে হয়। হ্যাঁ সন্দীপ, এবং গান বাজনাকে আমার এই অঞ্চলের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে গেলে এই টোটাল ব্যাপারটাকে একটা জায়গাতে রেখে না আমাদের খুব খুব অর্গানাইজড ওয়েতে, খুব মন দিয়ে কাজ করতে হবে। মানে আমি খুব দুঃখ হয় আমার, তার জন্য একটা জিনিসও হয়, মানে আজকের দিনে দাঁড়িয়ে সবার ঘরে হারমোনিয়াম আছে, সবার ঘরে গিটার আছে, সবাই গান বাজনা করছে, কিন্তু একটা প্রফেশনাল যখনই কোনো অনুষ্ঠান করতে হয়, তখনই আলটিমেটলি হাতে গোনা 4-5 জন একদম স্টিল নাও আমাদের ডাকতে হয়, তার বাইরে আমরা খুঁজে পাই না, বেরোতে পারছি না। সেই সমস্যাটা এই জায়গা থেকেই হচ্ছে যে ওই প্রপার তালিম নেই, শিক্ষা নেই। আর প্রযুক্তি এইভাবে ডেভেলপ হয়েছে যে এখন সব ইজি হয়ে গেছে, তার জন্য এটা একটা বিশাল সমস্যা। প্রযুক্তির ব্যবহারটাকে আমি খুব সমর্থন করি, আমি চাই এটা হোক, থাকবেই, আমি অস্বীকার করব, এবং তার সাথে শিক্ষা থাকুক। কিন্তু শুধু আমি প্রযুক্তি শিক্ষা আমি যখন বলছি, পাশাপাশি আমার এটাও কিন্তু দেখে নিতে হবে যে ছেলে মেয়েদেরকে আমি চাইছি এরা সিনসিয়ারলি গান বাজনা করুক, তারা যেন ভবিষ্যতে এটাকে পেশা নিয়ে, মানে পেশা হিসেবে নিয়ে তাদের জন্য আক্ষেপ করতে না হয়, সেটা দেখার দায়িত্ব। আমি তোকে একটা কথা বলি, হ্যাঁ এটা তুমি বলেছো, যেমন কিছু সংখ্যক এটার জন্য দায়ী, মানে কিছু সংখ্যক গার্জিয়ান যারা গান শেখানোর আগে বলে যে মঞ্চটা কবে পাবে, সেই আমার ছেলে কখন স্টেজে, এই প্রবণতাটা খুব তাদের জন্য ওটা প্রকৃত শিল্পী হয়ে হওয়া যায় না। আমি ওখানে আসলে কি প্রকৃত শিল্পী ব্যাপারটাতেও আমার একটু অন্যরকম ভাবনা চিন্তা আছে। আসলে আমি মনে করি যে একটা মানুষ, সে নিজে বুঝতে পারছে যে তার গলায় সেরকম সুর নেই, কিন্তু সে গানটাকে ভীষণ ভালোবাসে, ভীষণ প্যাশনেট। সে দিনের কোনো একটা কাজে সে যখন থাকে, সে গুনগুন না করে গান গাইতে পারে না। আমার কাছে কিন্তু সেও প্রকৃত শিল্পী, জানিস তো কেন? কারণ শিল্পটাকে ভালোবাসার জায়গাটা। হ্যাঁ, এবারে যখন আমি মঞ্চ শিল্পী হতে যাইব, যখন আমি নিজেকে ভাববো যে এটাকে আমার এটা পেশাগত একটা পরিচয়ের জায়গা তৈরি হওয়া দরকার, তখন আমাকে ওই নিষ্ঠাটা থাকতে হবে যে যেন আমার পারফেকশনের জায়গাটা, যেমন আমি বারবার অরুণাভর কথাটা উল্লেখ করছি, আমি সত্যি একে দিয়ে যেমন আমার খুব প্রচুর আশা, আমার অরুণাভ বা হ্যাঁ চেষ্টা থাকলে অনেকটা এগিয়ে যেতে পারে। হ্যাঁ, কিন্তু সাথে সাথে ওই কথাটা মনে হয় যে ওর সাথে কোনো ছেলে যখন কোনো একটা এন্ট্রান্সের প্রিপারেশন নিচ্ছে, সে কিন্তু ওই জায়গাটা ছেড়ে রিস্ক নিয়ে পুরো গান বাজনাতে মন দিচ্ছে। এবারে কালকে যদি ও দেখতে পায় যে মানে গান বাজনাটাকে নেওয়ার ফলে ওর আক্ষেপ করতে হচ্ছে, তাহলে তার বন্ধু বা তার সমসাময়িক অন্যরা কিন্তু আর গান বাজনা করবে না। বিধায়ক, আমি তোকে একটা কথা বলি সন্দীপ, যে দলগান যখন হলো, মানে কথা উঠলো যখন, আমাদের কিন্তু শিলচরে আমাদের হিতেশ বিশ্বাস ওরে তরুণ সঙ্গের, যে এই যে 5টি মেয়ে গান গাইছে, একদম দেখেছো বোধহয় তুমি, ওরা কিন্তু জেনুইন, ওরা মানে গান শিখে বড় হয়েছে, হ্যাঁ, ওরা কিন্তু বেশ ভালো জায়গা করে নিয়েছে। আমি কথাটা কেন বলছি তোমরা বুঝতে পারছো, যে একটু আগে বলছিলাম যে গান না শিখে গান গাইতে পারি হিসেবে, এখানেও আবার এই গান শেখা নিয়েও, এটা আমার কথা নয়, এটাও ওই যেটা আগে বলছিলাম যে জটিলদার প্রসঙ্গটা আবার এসে, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের সাথে আমার এই গান শেখা, গান গাওয়া, এগুলো নিয়ে মানে ক্লাসের ফাঁকে ফাঁকে কথা তো হয়েছে, আমি অনেক কথা শুনেছি ওনার, কথা হয়েছে মানে আমার তো কথা বলার কিছু ছিল না, শোনার ছিল। তো
সেখানে উনি একটা কথা বলতেন, ওনার মুখে শুনেছি কিছুদিন আগে একটা ইউটিউব ভিডিওতে, আমি পণ্ডিত অজয় চক্রবর্তীরও ঠিক একই কথা বলেছি। উনি বলছিলেন স্বর আর সুর, আমি তার সাথে শুধু আরেকটা অ্যাড করব, গান। আমরা প্রথম যখন শিখি তখন স্বর শিখি, তারপরে যখন আমরা খেয়াল গাইতে শুরু করলাম, ঠুমরি গাইতে শুরু করলাম, আমরা সুর শিখলাম। ঠুমরিটাতে অবশ্য শুধু সুর না, খেয়াল অবধি আমরা সুর শিখলাম। তারপরে যখন আমি ঠুমরি গাইছি, লঘু শাস্ত্রীয় সঙ্গীত বা লঘু সঙ্গীত গাইছি, তখন কিন্তু আলাদা করে আবার গান শেখার প্রয়োজন আছে। আমি এই জন্যে অনেককে আমার পুত্রকে আমি প্রায় বলি এই কথাটা, আমার পুত্র কন্যাকে, যে দেখো তুমি যখন মঞ্চে গান গাইছো, তুমি এটা মনে রাখবে, স্বরলিপি গাওয়াটা গান গাওয়া নয়। গান যখন তার মধ্যে একটা টেক্সট আছে, তার সাহিত্যটাকে আমি যদি পৌঁছে দেওয়ার জায়গাতে নিতে না পারি, আমার নোটেশনে সুরটাকে আমি কত পার্সেন্ট 129% কারেক্ট হলো, সেটা দিয়ে কিন্তু গান হবে না। তো এই যে শেখার জায়গাগুলো আমাদের বাড়াতে হবে। মানে আমরা হয়েছে কি, আমাদের এত অঞ্চলে প্রচুর আমরা অসম্ভব গুণী জ্ঞানী আমরা সঙ্গীত গুরুদের পেয়েছি, কিন্তু তারা আমাদেরকে যে জায়গা অবধি তৈরি করে দিলেন, তার পরের জায়গাতে আসছে গান গাওয়া শেখা। এটা প্রথম, এই গান গাওয়া শেখা শব্দটা প্রথমে আমি শুনেছিলাম শ্রদ্ধেয় হৈমন্তী শুক্লার কাছে। উনি বলছিলেন যে দেখ, আমি একটা রেয়াজের টেকনিক নিয়ে জিজ্ঞেস করেছিলাম ওনাকে, যে আমি যখন রেয়াজ করছি তখন এইভাবে করছি। রেয়াজটা আমরা জানি যে খুব খুলে রেয়াজ করতে হয়। এবারে গান গাওয়ার সময় যেহেতু আমাকে ভয়েসটা কন্ট্রোল করে গাইতে হচ্ছে, সেখানে আমাকে সুরের পেনিট্রেশনটাকে নিয়ে আমার সমস্যা হচ্ছে। উনি তখন বলছিলেন যে তুমি গান গাইতে শেখাটা আলাদা শেখা, সে তুমি গান গাওয়ার মতো করে আলাদা তোমাকে রেয়াজ করতে হবে। আরেকটা জিনিস আমার যেটা মনে হয়, আমি শুনেছি যে আমাদের এখানে একটা সমস্যা আছে, গান শব্দটা না বুঝে সুর হয়তো একজন খুব ভালো সুরে গাইছে, কিন্তু সেই গানটা ও সেইভাবে গিয়ে পৌঁছতে পারছে না। হ্যাঁ, প্রবলেমটা একটা জায়গায় যে সে গানের অর্থটাই বুঝতে পারছে, ওইখানে ওই গানটা কি থ্রো দিতে হবে, কি ফিলিংস দিয়ে গাইতে হবে, সেটা একটা সমস্যা আমাদের। সেটা তুমি যেটা বললে একটু আগে বলছিল যে গান শেখা, সেটা কিন্তু ঠিক আলাদা সাবজেক্ট। এবং সেদিন নচিকেতা চক্রবর্তীর আরেকটা ইন্টারভিউতে উনি বলছিলেন যে আমরা যখন গানকে, লিরিককে কেন সাহিত্যের মর্যাদা দেওয়া হয় না, এবং অবশ্যই দেওয়া উচিত, আমিও মনে করি। তার কারণটা হলো যে গান যখন আমি লিখছি, তার মধ্যে কিন্তু ততটাই কবিতা আছে যতটা কবিতার মধ্যে কবিতা আছে। তো সেই জায়গা থেকে যদি আমি ভাবি, তাহলে গান গাওয়াটা শুধু আমি নোটেশনটা কোনখানে কতটা স্পর্শ গেল, কোনখানে সিকি মাত্রা, কোনখানে আর্ধেক মাত্রা, ওইগুলো যতটা জরুরি, ঠিক ততটাই জরুরি আমার গানটাকে একটা মূর্তির মতো বানিয়ে সেটা দর্শকের কাছে পৌঁছে দেওয়া। বিধায়ক, আমরা বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে নিলাম, দর্শক হয়তো একটু বোর হবেন, এবার একটু গান হোক। গানটা হোক, আমার মনে হচ্ছে এই আমরা মান্না থেকে বাদ দিয়ে আমাদের যৌবনের সেই কফি হাউসের আড্ডাটা, সেটা জীবনেও আমাদের এই গানটা যতদিন যখনই মনে হবে তখনই বলবো আমাদের যুবক। একেবারে গানটা মনে হলে বয়স হয়েছে এটা মনে হয় না, আমরা যুবক। চিরতারুণ্যের গান, মান্নাদের গান। সেই গানটা এবার একটু হয়ে যাক। কফি হাউস না, মান্নাদের গান আছে। মান্নাদের গান, ঠিক আছে। মান্নাদের আমি বর্ষার মধ্যে আসলে গান গাইতে বসলি, বর্ষা কোনো না কোনো ভাবে ঢুকিয়ে যায়। তো আমি মান্নাদের বর্ষার একটি গান করছি। গানটির কথা গৌরীপ্রসন্ন মজুমদারের, সুর নচিকেতা ঘোষের। ঠিক আছে, ঠিক আছে। ওগো বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে, বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে, কাছে সে আসবে তবে কেমন করে, রিমঝিম রিমঝিম রিমঝিম, এলে না হয় ঝরো তখন ঝরো ধারে, যাতে সে যেতে চেয়েও
যেতে নাহি পারে রিমঝিম রিমঝিম ঝিম। ওগো বর্ষা তুমি ঝরো না গো ও মন জোরে। মেঘ তুমি চাঁদকে ঢেকো যদি ওঠে, চন্দ্রমল্লিকা যেন না ফোটে। আমারই চাঁদ আমার থাকো, কেউ যেন না দেখে তারে রিমঝিম রিমঝিম রিমঝিম। বর্ষা তুমি ঝরো না গো ও মন জোরে, কাছে সে আসবে তবে কেমন করে রিমঝিম রিমঝিম রিমঝিম। পরে না হয় ঝড়ো তখন ঝোড়ো ধারে, যাতে যেতে চেয়েও যেতে নাহি পারে রিমঝিম রিমঝিম ঝিম। পায়ের নুপুর বাজে রুমঝুম, এত রাতেও ভ্রমর করে গুনগুন। লক্ষ্মী ভ্রমর চুপ করো না, আসছে সে আজ আমার দ্বারে রিমঝিম রিমঝিম রিমঝিম। বর্ষা তুমি ঝরো না গো ও মন জোরে, কাছে সে আসবে তবে কেমন করে রিমঝিম রিমঝিম রিমঝিম। হইলে না হয় ঝড়ো তখন ঝোড়ো ধারে, যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে রিমঝিম রিমঝিম ঝিম। আমরা মান্নাদের গান শুনলাম বিধায়কের কাছে। আচ্ছা বিধায়ক, সবার তো গান হলো, কিন্তু ভূপেন হাজারিকার গান না হলে হবে না। কারণ দেখো, আমার বারে বারে কথাগুলো মনে আসছে, ঘুরে ফিরে আমরা সেই পুরোনো দিনে চলে যাচ্ছি, আমাদের ফেলে আসা দিনগুলোতে। হ্যাঁ, যে দিশারিতে বলো বা এমনিতে বলো, ভূপেন হাজারিকা মানে এত সহজে আমরা ধরতে পারতাম, গান গাইতে পারতাম। মান্নাদের গানটা একটু কঠিন ছিল না, একটু ক্লাসিক। যখন গান শিখিনি তখন আসলে সত্যি মান্নাদের গান গাইবার সাহস হতো না। যেমন আমার মতো ধেড়ে গলার লোক কোনোদিন মান্নাতে হবে না। তো আমি চেষ্টা করব, মানে ভূপেন হাজারিকাটাই আমার কাছে বেশি কাছের মনে হতো। কথাগুলো ভীষণ কাছের ছিল আমাদের, মানে প্রথম জীবনের বা কৈশোরের সময়ে ওই গানগুলো খুব সহজে টাচ করতো। তো এবং সবচেয়ে বড় কথা, আরেকটা অন্য জনার, পুরো একটা অন্য জনার, যে ভূপেন হাজারিকার গানের যে একটা, আমরা পরবর্তীতে যে সুমনের গান যেমন একটা নতুন একটা অধ্যায় খুলে দিয়েছিল, ভূপেন হাজারিকার গানও তো সেই জায়গাটা একদমই তাই। অসমীয়া গান কি বলো, সেই বাংলা, এবং অসমীয়া বাংলাকে এত সুন্দর তিনি মিলিয়ে দিয়েছিলেন যে মানে কি গান, তখন যে গানটা ও গঙ্গা বইছো কেন, সেটা অসমীয়া শুনলে আমার কাছে নিজেরই মনে হয়, এবং বাংলা গানটা শুনলে আমাকে নিজেরই মনে হয়, নিজেরই গান মনে হয়। ভুবন হাজারিকাও তো মূলত গণশিল্পী, তো সেখান থেকে উঠে এসে তো উনি একেবারে সমস্ত ধরনের শ্রোতার জন্য যখন গান বাজছেন, তখন সেই গানগুলো খুব স্বাভাবিকভাবেই সমস্ত মানুষের কানে এবং প্রাণে পৌঁছে গেছিল। তো এটা খুব সত্য কথা। মানে আমাদের ওই সময়টাতে আমি আমার যদি বলি, তাহলে শিল্পী সংসদ থেকে দিশারির যে জার্নিটা, আমার সেই জার্নিতে কিন্তু ভুবন হাজারিকা একটা পার্ট, মানে কনজাংশন। আচ্ছা ঠিক আছে, এবার একটা ভুবন হাজারিকার গান শুনি। ঠিক আছে, কোন গানটা করবি? আমি করব ওই যেভাবে বলছিলাম, আমি এক যাযাবর, মানে লেজেন্ডারি গান, একটা সময়ের কথা বলে, আবার ঠিক একই সঙ্গে আমার ভীষণ প্রিয় গান, একদম মানুষের কথা, পথের কথা বলে। ওই গানটা করছি। ঠিক আছে। আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর, তাই আমি যাযাবর, আমি এক যাযাবর।
যাযাবর। পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর। আমি এক যাযাবর, আমি এক যাযাবর। আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি, অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধুলো মেখেছি। আমি লোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে গিয়েছি। গালিবের সে তাসখান্দের মিনারে বসে শুনেছি, মার্ক টোয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি। বারে বারে আমি পথের টানেই পথে করেছি তাই আমি যাযাবর, তাই আমি যাযাবর। আমি এক যাযাবর, আমি এক যাযাবর। যাযাবর লক্ষ্যবিহীন আমার রয়েছে পথ, রঙের খনি যেখানে দেখেছি রাঙিয়ে নিয়েছি মন। আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি, তার ছায়াতে দেখেছি অনেক গৃহহীন নরনারী। আমি দেখেছি অনেক গোলাপ বকুল ফুটে আছে থরে থরে, আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা ঝরে গেছে অনাদরে। প্রেমহীন ভালোবাসা দেশে দেশে ভেঙেছে সুখের ঘর। পথের মানুষ আপন হয়েছে, আপন হয়েছে তাই আমি যাযাবর, আমি এক যাযাবর, আমি এক যাযাবর, আমি এক যাযাবর। পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর। আমি এক যাযাবর, আমি এক যাযাবর, আমি এক যাযাবর, আমি এক যাযাবর। আমরা ভূপেন হাজারিকার আমি এক যাযাবর শুনলাম। বিধায়ক, কথা তো অনেক কিছু বলার রয়েছে, মানে শেষ হবে না, কিন্তু আবার সময়ও আবার একটা ব্যাপার আছে। তো ভূপেন হাজারিকার গান হলো, মান্নাদের গান হলো, জটিলেশ্বরের গান হলো, তো একটু খালি গলায়, তা আমি তার পরের গানে যাওয়ার আগে দুটো লাইন কর না, এটা আমার ব্যক্তিগত অনুরোধ। সচিন কর্তার দুটো লাইন এমনিতে কর, তারপরে কোনো ইনস্ট্রুমেন্ট লাগবে না, শুধু খালি গলায়, তারপরে আমি বলছি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি, মনেতে লুকানো ছিল সুপ্ত যেতিয়াশা, জাগিল মধুল গনেতে। কথা আসছে না? এটা আমার গান। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। সচিন কর্তার গান তো আসলে একদম মাটির গান তো। আচ্ছা শোন না, আমরা গণসঙ্গীত শুনেছি এবং প্রচুর গেয়েছিস তুই, তো একটা গণসঙ্গীত না হলে হচ্ছে না। আর তার আগে আমি মিশন কথার দর্শকদের কাছে বলছি যে আমরা আর কথা বাড়াবো না। আমরা আজকে বিধায়কের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, বিধায়ক আমার বন্ধু, এবং এই একটা সুযোগ আমরা
পেয়েছি একটু আড্ডা দেওয়ার। এই এখন যে আমরা যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই জায়গাটা একটু অক্সিজেনের মতনই ব্যাপারটা। আমিও মাঝখানে একটু এই ঠিক এইটার রেফারেন্সে একটা কথা বলি, মানে ঈশান কথাকে আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই, তোকে আলাদা করে বলছি না, ঈশান কথা হয়ে তুই এসছিস সেই জন্য আমি ঈশান কথার কথা বলছি যে ঈশান কথাকে অশেষ ধন্যবাদ, মানে প্রাণের মানে গভীর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে এই 1 বছর ধরে আমরা যে সময়টা দিয়ে যাচ্ছি না, মানে আড্ডা, আমাদের ধারাটাই পাল্টে গেছে এবং সেই সুযোগটা আজকে তোর সাথে অনেকদিন পরে আড্ডা দেওয়ার সুযোগটা করে দিলেন আমার ঈশান কথার বন্ধুরা। তাদের জন্য আবারও আমি আমার কৃতজ্ঞতা জানালাম। আচ্ছা, যে কথাটা বলছিলাম, এই গণসংগীত দিয়ে আজকে অনুষ্ঠানটা শেষ হবে। পথে এবার নামো সাথী। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন। আমাদের নতুন দিন আসবে, আরো নতুন ভোর উঠবে, নতুন ভোরের উদয় হবে, সূর্যোদয় হবে, আমরা সেই আশা নিয়েই বাঁচি। তো আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি, আপনারা বিধায়কের গান শুনুন। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। তোমার আমার সবার স্বপন মেলায় প্রাণের মোহনা, কিসের মানা, হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। তখন গান তোলে তোফান নবীন প্রাণে, প্লাবনানে দিকে দিকে। কিসের বাধা বিপদ বরণ, মরণ হরণ চরণ পেলে সে যায় একে। তখন গান তোলে তুফান নবীন প্রাণে, প্লাবনানে দিকে দিকে। কিসের বাধা বিপদ বরণ, মরণ হরণ চরণ পেলে সে যায় হেঁকে। তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার দেশ সবার ছাড়া তো জানবো না। তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার দেশ সবার ছাড়া তো জানবো না। পরোয়ানাই আকাশ বাতাস হবে আসার পরোয়ানা, কিসের মানা, হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী নামো। আজ টুটে আজ শ্রাবণের আমন্ত্রণে,
ধরিত্রী তারঙ্গনেতে নাচের তালে ওঠেন মেতে, ধরিত্রী তারঙ্গনেতে নাচের তালে ওঠেন মেতে চঞ্চল।